নমস্কার প্রিয় দর্শক, আমার আজকের এই পর্বের প্রতিবেদন শুরু করতে চলেছি একটা প্রশ্ন দিয়ে। প্রশ্নটা হচ্ছে এই যে 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি কি সত্যি সত্যি চাইছে তৃণমূল কংগ্রেস পরাজিত হোক, তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে দুর্বল হোক, তৃণমূল কংগ্রেস শাসন ক্ষমতা থেকে সরে যাক? এটা কি সত্যি সত্যি বিজেপি চায়? এই প্রশ্নের উত্তর যদি আপনাদের কাছে থেকে থাকে, আপনারা নিশ্চিতভাবেই আমাদের এই প্রতিবেদনের কমেন্ট বক্সে জানাবেন। আমরা সমৃদ্ধ হব, আপনাদের উত্তরের প্রাপ্তি স্বীকার করব আমরা। এখন আপনাদের অনেকের মধ্যে এই প্রশ্ন জাগতে পারে যে ভাই, তুমি কেন এমন একটি প্রশ্ন, অবান্তর বা একটি আশ্চর্যজনক প্রশ্ন তুমি কেন উত্থাপন করলে? আমি এই কারণেই প্রশ্নটা উত্থাপন করলাম। দেখুন, রাজ্যের একটা বড় অংশের মানুষ এই মুহূর্তে তারা চাইছে রাজ্যের শাসন ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস সরে যাক। এর প্রধান কারণ এই শাসকের যে জনবিরোধী নীতি, শাসকের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, এই দুর্নীতির অভিযোগ এবং যা তাদের যে নীতি গ্রহণ করে চলেছে ধারাবাহিকভাবে, সেই নীতির কারণে রাজ্যের বড় একটা অংশের মানুষ শোষণ, বঞ্চনার শিকার, নিপীড়নের শিকার, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, আর্থিকভাবে দুর্বল। দেখুন, প্রত্যেকটি ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগগুলো উঠছে, সেই অভিযোগগুলো পড়ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের উপরে। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতামন্ত্রীর বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, তার ফলে অনেকে জেলের মধ্যে রয়েছেন, অনেকে জেল থেকে জামিনে মুক্ত পেয়েছেন, কিন্তু কারোর উপর থেকে দুর্নীতির অভিযোগ পুরোপুরি মুছে যায়নি। সে পার্থ চট্টোপাধ্যায় হোক, সে কুণাল ঘোষ হোক, সে জ্যোতিপ্রিয় মল্লিক হোক, সে যেই হোক না কেন, এই দুর্নীতির অভিযোগগুলো রয়েছে। আর এই অভিযোগগুলো ধারাবাহিকভাবে করে আসছে বামপন্থীরা। আর এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে চলেছে বামপন্থী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে। ফিরদৌস শামীম, সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম ব্যানার্জিরা এই লড়াই কিন্তু করে চলেছে আদালতের মধ্যে। আর আদালতের বাইরে লড়াই করে চলেছে বামপন্থীরা, সিপিআইএম পার্টি। এখন এই দুর্নীতির কারণে কিন্তু রাজ্যের মানুষ, আর এই জনবিরোধী নীতি যেটা গ্রহণ করছে বামপন্থীরা বলছে, তার কারণে মানুষ শোষণের শিকার, বঞ্চনা, নিপীড়নের শিকার, আর্থিকভাবে দুর্বল। রাজ্যে কর্মসংস্থানের জায়গাগুলো ক্রমাগতভাবে সংকুচিত করা হয়েছে। সরকারি ক্ষেত্রে যে সমস্ত জায়গায় কর্মসংস্থান আছে সেখানে দুর্নীতির অভিযোগ। এই দুর্নীতির অভিযোগের কারণে 26,000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষক কর্মচারী চাকরি চলে গেল, তারা আজকে রাস্তায়। নতুন করে 32,000 প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের চাকরি থাকবে কি যাবে কেউ বলতে পারছে না। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থাটায় একটা ধস নেমে এসেছে। শুধু শিক্ষা ব্যবস্থায় নয়, দুর্নীতির অভিযোগ রয়েছে রেশন ব্যবস্থায়, দুর্নীতির অভিযোগ রয়েছে খাদ্য ব্যবস্থায়, দুর্নীতির অভিযোগ সরকারি প্রতিষ্ঠানগুলোতে একাধিক জায়গায় নিয়োগের দুর্নীতির অভিযোগ উঠে আসছে। স্বাভাবিকভাবে এই সমস্ত কারণে মানুষের কর্মসংস্থানটা হচ্ছে ক্রমাগতভাবে ছোট হয়ে আসছে। কর্মসংস্থানের জায়গা মানুষের সরকারি ক্ষেত্রে সেইভাবে চাকরি হচ্ছে না শিক্ষিত বেকার যুবক যুবতীদের। স্কুল কলেজে যারা পড়াশোনা করছে। অন্যদিকে যে নীতি গ্রহণ করেছে সেই নীতির কারণে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলো উঠে যাওয়ার উপক্রম হয়েছে, কোথাও কোথাও উঠে গেছে। সরকারি বিনা পয়সায় শিক্ষা গ্রহণ করবার জায়গা ক্রমাগতভাবে ছোট হয়ে আসছে। আপনারা, আমার ঘরের সন্তানরা কোথায় পড়াশোনা করবে শিক্ষা সরকারিভাবে বিনা পয়সায়, সেই জায়গাটাও হচ্ছে পরিসরটা ছোট হয়ে আসছে। অন্যদিকে কর্মসংস্থানের কথা বলছিলাম, 2011 সালের পরে বেসরকারি উদ্যোগে আর নতুন করে কোনো কলকারখানা তৈরি হয়নি যার মধ্য দিয়ে কিছু মানুষের কর্মসংস্থান হতে পারে আমাদের রাজ্যে। রাজ্য সরকারের পক্ষ থেকে এমন কোনো শিল্প কলকারখানা ফিতে কাটা হয়নি যার মধ্য দিয়ে মানুষের কর্মসংস্থান হতে পারে। স্বাভাবিকভাবেই মানুষ আর্থিকভাবে দুর্বল। আর এই আর্থিক দুর্বলতার কারণে মানুষের, এবং এই দুর্নীতির অভিযোগের কারণে মানুষের আস্থা, ভরসা, বিশ্বাস ক্রমাগতভাবে কমতে থাকে এই শাসক দল তৃণমূল কংগ্রেসের উপরে। আর সেই তখন মানুষ, একটা বড় অংশের মানুষ রাজ্যে, তারা চাইছিল অন্ততপক্ষে শাসন ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস সরে যাক, তারা রাজনৈতিকভাবে তারা দুর্বল হোক, তারা এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে তারা ক্রমাগতভাবে ছোট হয়ে আসুক রাজনৈতিক দল হিসাবে। সেই কারণেই এই শাসকের উপরে ক্ষুব্ধ রাজ্যের বড় একটা অংশের মানুষ ধীরে ধীরে তারা বিজেপিকে বিশ্বাস করতে শুরু করে। কারণ বিজেপি তো রাজ্যে কখনো ক্ষমতায় ছিল না, মানুষ একটু পরীক্ষিতভাবে বিজেপিকে দেখতে চেয়েছিল। আর এটা করতে গিয়েই মানুষ বিজেপিকে শক্তিশালী করে। 2021 সালে বিধানসভা নির্বাচনে বিজেপির বিধায়ক সংখ্যা 3 থেকে দাঁড়ায় 77-এ। তারপর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে সাংসদ সংখ্যা এসে দাঁড়ায় 18-তে বিজেপির। তার মানে বিজেপি শক্তিশালী হচ্ছিল। কিন্তু ধীরে 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 আমরা দেখলাম বিধায়ক সংখ্যা 5 বছরের মধ্যে 77 থেকে নেমে এলো 60-এর ঘরে।
এবং সর্বশেষ লোকসভা নির্বাচনে বিজেপির 18 থেকে তাদের পশ্চিমবঙ্গ থেকে সাংসদ সংখ্যা এসে দাঁড়ায় বা লোকসভা সদস্য সংখ্যা এসে দাঁড়ায় 12তে, অর্থাৎ 6 জন কমে যায়। অর্থাৎ এটা প্রমাণ পাওয়া যায় বিজেপির প্রতি মানুষের আস্থা, ভরসা, বিশ্বাস কমতে শুরু করেছে। একদিকে শাসকের উপর থেকে আস্থা কমতে শুরু করেছে, ভরসা বিশ্বাস চলে যাচ্ছে, আর একদিকে বিজেপির উপর থেকেও মানুষের আস্থা, ভরসা, বিশ্বাস কমে যেতে শুরু করেছে। এর নির্দিষ্ট কারণ আছে। মানুষ তো চেয়েছিল বিজেপি, তৃণমূল ক্ষমতাচ্যুত হোক, যারা তৃণমূল বিরোধী, কিন্তু প্রত্যেকটি নির্বাচনের সময় বিজেপি এমন কিছু পরিবেশ তৈরি করে, পরিস্থিতি তৈরি করে, সেই পরিবেশ পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে, রাজনৈতিকভাবে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস রাজ্যের ভোটারদের বিভ্রান্তমূলক প্রচারের মধ্য দিয়ে তারা মানুষের ভোটটাকে সংগ্রহ করে, মানুষকে কাছে টানে। এই অভিযোগ বামপন্থীরা করে আসছে। আপনাদের মনে আছে এনআরসির সময় এমন একটা প্রচার করা হলো, সেই প্রচারের মধ্য দিয়ে রাজ্যে যারা ওপার বাংলা থেকে এসেছিল, অধিকাংশ ক্ষেত্রে এমনই প্রচার ছিল, যদি আমার ভুল না হয়ে থাকে, যে ওপার বাংলা থেকে যারা আসছে তাদের নাগরিকত্ব নিয়ে সংশয় হতে পারে, নাগরিকত্ব সংকটে ভুগতে পারেন, এবং সংখ্যালঘু অংশের মানুষেরও নাগরিকত্ব চলে যেতে পারে একটা অংশের। এটা একটা ভয় তৈরি করে দেওয়া হলো, একটা ভীতি তৈরি করে দেওয়া হলো সংখ্যালঘু অংশের মানুষের মধ্যে এবং ওপার বাংলা থেকে আসা হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে। স্বাভাবিকভাবেই এনআরসি নিয়ে আসে বিজেপি সরকার, বিজেপির প্রতি মানুষ ক্ষুব্ধ হলো, আবার মানুষ তৃণমূলকে ভোট দিল। যেহেতু তারা শাসক দলে রয়েছে, শাসন ক্ষমতায় রয়েছে, তারা মনে করলো তৃণমূল কংগ্রেস তাদেরকে রক্ষা করতে পারে। সংখ্যালঘু অংশের মানুষের 95% ভোট তৃণমূল কংগ্রেস পেতে শুরু করে। প্রত্যেকটা নির্বাচনের সময় এই জায়গাটা তৈরি হয়, কিন্তু নির্বাচনের পরবর্তীকালে শাসক দলের প্রতি মানুষের যে ক্ষোভটা বৃদ্ধি পায়, এই শোষণ, বঞ্চনা, নিপীড়ন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এই শাসক দলের জনবিরোধী নীতি এবং দুর্নীতির অভিযোগের কারণে বামপন্থীরা যে অভিযোগগুলো করে থাকে, মানুষ আবার ধীরে 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 এই 5 বছরে শাসক দল থেকে মানুষ সরে আসতে শুরু করে। শাসক দল ক্রমাগত দুর্বল হতে শুরু করে। আপনারা যদি একটু খেয়াল করেন, 2024 সালের পর থেকে বামপন্থীরা ক্রমাগতভাবে শক্তি বৃদ্ধি করেছে। বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সমস্ত সমবায় সমিতির নির্বাচনগুলো হয়েছে, প্রায় 70 থেকে 80% সমবায় সমিতির নির্বাচনে বামপন্থীদের হাতে এই সমবায় সমিতিগুলো তুলে দেয়, সমবায় সমিতির যে বোর্ড। কারণ সমবায় সমিতিগুলো তো আর্থিক লেনদেনের একটা বিষয় থাকে, তৃণমূল কংগ্রেসকে মানুষ আর বিশ্বাস করতে চাইছে না। সেই কারণে মানুষ আবার সমর্থন যোগায় এই বামপন্থীদের। স্বাভাবিকভাবে বামপন্থীরা শক্তিশালী হতে শুরু করে। প্রত্যেকটা মিছিল মিটিংয়ে বামপন্থীদের, বিশেষ করে সিপিআইএম পার্টির লাল ঝান্ডা কালো মাথার সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। আপনারা যদি একটু লক্ষ্য রাখেন, অতি সাম্প্রতিক সময়ে মুর্শিদাবাদ জেলার একটি সমবায় সমিতির নির্বাচনে সেখানে 39টি আসনে জয়লাভ করে সিপিআইএম সমর্থিত প্রার্থীরা, মাত্র 4টিতে জয়লাভ করে তৃণমূল। এখান থেকে প্রমাণ পাওয়া যায় সংখ্যালঘু অংশের মানুষ ধীরে ধীরে তৃণমূল থেকে সরে আসছে। সর্বশেষ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে সেখানেও ব্যাপক অংশের মানুষ এই শাসক দল তৃণমূল ত্যাগ করে লাল ঝান্ডা এবং কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছিল। এবং এই কালীগঞ্জ উপনির্বাচনে বাম কংগ্রেসের ভোটের শতাংশ কিন্তু বৃদ্ধি পায়। ধারাবাহিকভাবে তৃণমূলের মধ্যে একটা ভাঙন তৈরি হয়েছে, এবং ভাঙন তৈরি হওয়ার ফলে, প্রধান বিরোধী দল হওয়ার ফলে যে লাভটা হওয়ার কথা ছিল বিজেপির, এই মানুষগুলো বিজেপির দিকে যাবে এটাই তো আশা ছিল, মানুষ এটাই প্রত্যাশা করেছিল, বিজেপি প্রত্যাশা করেছিল। কিন্তু বিজেপির এই নীতিগুলোর কারণে বিজেপির দিকে আর যাচ্ছে না, মানুষ সিপিএম এ যোগদান করছে, কোথাও কোথাও আইএসএফ এ যোগদান করছে। আইএসএফ তার পরিধি বাড়িয়েছে। 2021 সালে তৈরি হওয়া, আব্বাস সিদ্দিকের হাত ধরে তৈরি হওয়া আইএসএফ দলটি আজকে তাদের ব্যাপ্তি যেখানে গিয়ে পৌঁছেছে, তার পরিধি বেড়েছে। আমি সে বিষয়ে ভিন্ন বিষয়ে পরে আসবো নিশ্চিতভাবেই। তাহলে মানুষ বিজেপিতে না গিয়ে আইএসএফ এবং সিপিএম এ যোগ দিচ্ছে কেন? একটা ভাঙন তৈরি হয়েছে, স্রোতের মতো ভেঙে বেরিয়ে আসছে তৃণমূল কংগ্রেস থেকে সংখ্যালঘু অংশের ভোট, সংখ্যালঘু অংশের মানুষ, এবং রাজ্যের এই শোষিত, বঞ্চিত, নিপীড়িত অংশের মানুষ ধীরে ধীরে শাসক দল ত্যাগ করছে, শাসক দলের প্রতি আস্থা, ভরসা, বিশ্বাস হারাচ্ছে। সেই বিশ্বাসটা পাওয়ার কথা ছিল বিজেপির, কিন্তু বিজেপি আর পাচ্ছে না। এই কারণেই এই দুর্বল হচ্ছে ধীরে 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 মানুষ। এই শাসক দল থেকে বেরিয়ে এসে মানুষ তৃণমূল, সিপিএম এবং আইএসএফ যোগদান করছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস ক্রমাগতভাবে দুর্বল হচ্ছে। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের একটা বড় বিপর্যয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। সেই সময় বিজেপি দেখলো তৃণমূল যদি দুর্বল হয় তাহলে বামপন্থীরা শক্তিশালী হবে। বামপন্থীদের দুর্বল রাখতে গেলে যা করা দরকার বিজেপি সেই কাজটাই করলো। কি করলো?
ওই আগের এনআরসি এবার নিয়ে এলো এসআইআর, অর্থাৎ এই ভোটার তালিকা সংশোধনের একটা ব্যাপার, কিছু কাগজপত্র চাওয়া হলো এবং এমন একটা প্রচার বঙ্গ রাজনীতিতে ভাসিয়ে দেওয়া হলো যে প্রচারের মধ্য দিয়ে সংখ্যালঘু অংশের মানুষ, বিশেষ করে যে ভোটটা তৃণমূল কংগ্রেসের কাছে সত্যের মতো ভেঙে সিপিএম এবং আইএসএফ এ যোগদান করছে, এই ভাঙনটাকে আটকাবার একটা সহযোগিতা বিজেপির, এরকমই কিন্তু অভিযোগ উঠে আসছে রাজনৈতিক মহলে। সেটা হচ্ছে এই এসআইআর যদি চালু হয়, শুরু হয়, তাহলে সংখ্যালঘু অংশের একটা বড় অংশের মানুষের ভোটাধিকার তারা হারাবেন, কারণ তারা সঠিক কাগজপত্র দেখাতে পারবেন কিনা এ নিয়েও প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। একটা কথা বলা হচ্ছে, পশ্চিমবঙ্গে সংখ্যালঘু অংশের মুসলমান এবং রোহিঙ্গা শব্দের অর্থটা আজও অনেকেই আমরা জানি না। এই রোহিঙ্গাদের ডাকিয়ে দেওয়া হচ্ছে, মুসলিমদের রোহিঙ্গা বলা হচ্ছে, কোথাও মুসলিমদের অনুপ্রবেশকারী বলা হচ্ছে। এই অনুপ্রবেশকারী তকমা দিয়ে তাদেরকে হচ্ছে ভোটাধিকার হরণ করা এবং বাংলাদেশে ফেরত পাঠানো, এরকম একটা কিন্তু অপপ্রয়াসের প্রচার কিন্তু শুরু হয়েছে। হবে কি হবে না সেটা ভিন্ন বিষয়, কিন্তু এটা তো হচ্ছে, যার ফলে আমাদের রাজ্য থেকে, এই যেটা বলছিলাম, কর্মসংস্থান না থাকার কারণে রাজ্য থেকে অসংখ্য বাঙালি, লক্ষ লক্ষ বাঙালি তারা ছুটছে, পিঠে একটা ব্যাগ নিয়ে কাজে ছুটছে, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন রাজ্যে। আর সেই সমস্ত রাজ্যে গিয়ে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে এটা অভিযোগ উঠছে যে বাঙালিরা বাংলায় কথা বলার কারণে আক্রান্ত হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। কোথাও কোথাও বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশে, পেলোডারে করে ছুঁড়ে ফেলা হচ্ছে বাংলাদেশে, এরকম অভিযোগ উঠে আসছে। সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ভারতীয় বৈধ নাগরিক তাদের বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। পরবর্তীকালে ভুল বুঝতে পেরে আবার তাদেরকে দেশে ফিরিয়ে আনার একটা প্রবণতা তৈরি করেছে, পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু বাঙালিরা যদি কর্মসংস্থান থাকতো পশ্চিমবঙ্গে, তাহলে বাঙালিরা দেশের রাজ্যের বাইরে বিভিন্ন রাজ্যে এরকম কর্মসংস্থানের জন্য গিয়ে আক্রান্ত হতে হতো না, সংখ্যাটা খুবই কম থাকতো। সেই জায়গাটার কারণেই কিন্তু মানুষ ক্ষুব্ধ হচ্ছিল। আর এই ক্ষোভটাকে প্রশমন করবার জন্য যাতে মানুষ শাসকের থেকে বেরিয়ে না আসে, তার জন্য এই এসআইআর, এই হচ্ছে নাগরিকত্ব আইন বা এই ভোটার তালিকা সংশোধন ভিত্তি করে যে মুসলিমদের প্রতি একটা আক্রমণমূলক যে প্রচারটা চালানো হচ্ছে, স্বাভাবিকভাবে রাজ্যের মানুষ বিজেপির প্রতি ক্ষুব্ধ হয়ে যে বিশেষ করে সংখ্যালঘু অংশের মানুষ বিজেপির উপরে ক্ষুব্ধ হয়ে যাতে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে না আসে, তৃণমূল কংগ্রেসে থেকে যায়, তার একটা অপকৌশল বলে বিশেষ করে বামপন্থীরা এই অভিযোগগুলো করে আসছে। যতগুলো আমি কথা বললাম অভিযোগের কথা, এই অভিযোগগুলো ধারাবাহিকভাবে বামপন্থীরা করে আসছে। সেটা কোথাও যেন মনে হলো যে বামপন্থীদের এই সেটিং তত্ত্ব তৃণমূল এবং বিজেপির মধ্যে একটি গোপন বোঝাপড়া বা একটা সেটিং তত্ত্ব, যেটা কোথাও যেন মনে হচ্ছে এই তত্ত্বটার বা এই অভিযোগটা তার সত্যতা কিন্তু খানিকটা হলেও বেরিয়ে আসছে, এরকমই কিন্তু মনে হচ্ছে কোথাও কোথাও গিয়ে। সেই কারণে রাজ্যের মানুষ বিজেপিকে আর বিশ্বাস করতে পারছে না। এই কারণেই বললাম, বিজেপি প্রকৃত অর্থেই চায় তৃণমূল কংগ্রেস পরাজিত হোক। তাহলে ভোটের আগে কেন, ভোটের লোকসভা ইলেকশনের পরপরই এই কাজটা করতে পারত, মানুষের ক্ষোভটা প্রশমিত হতো, বিজেপির প্রতি যে ক্ষোভ তৈরি হতো একটা নিঃসন্দেহে, সেই ক্ষোভটা ভোটের আগে প্রশমিত হয়ে যেত। কিন্তু ভোটের আগে কেন বিজেপির প্রতি ক্ষুব্ধ হয়ে তৃণমূলের দিকে চলে যাক, বামেদের দিকে না যাক, এরকম একটা কিন্তু অভিসন্ধি আছে বলেই বামপন্থীরা অভিযোগ করছে। স্বাভাবিকভাবেই প্রশ্নটা ওঠা স্বাভাবিক যে বিজেপি সত্যি সত্যি কি চায় তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হোক, তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে দুর্বল হোক? আপনি একটু কান পাতলে, এদিক ওদিক কান পাতলে বিজেপির সমর্থক যারা, তাদের কাছে যদি আপনি একটু খুঁচিয়ে জিজ্ঞাসা করেন, তারা এই কথা বলতে শুরু করেছে, বিজেপি শুভেন্দু অধিকারী চাইলেও নরেন্দ্র মোদী, অমিত শাহ বা বিজেপির দিল্লিওয়ালারা বা আরএসএস তারা চাইছে না তৃণমূল ক্ষমতাচ্যুত হোক। তাহলে পরে শুভেন্দু চাইলেই বা কি হবে? শুভেন্দু তো আরএসএস এর বাইরে বেরোতে পারবে না, শুভেন্দু তো নরেন্দ্র মোদী, অমিত শাহ নীতির বাইরে বেরোতে পারছে না। স্বাভাবিকভাবে মানুষ শুভেন্দুর কথাকে বিশ্বাস করলেও তার উপর আর ভরসা অন্তত পক্ষে রাখতে পারছে না। সেই কারণে বিজেপি দুর্বল। আর বিজেপির মধ্যে যে অন্তর্কলহটা তৈরি হয়েছে, বিজেপির গ্রাসরুট লেভেল বা একদম নিচু স্তরের সংগঠন ভেঙে খান খান হয়ে যাচ্ছে, মানুষের কাছে যাবার, ভোট চাইতে যাবার লোক খুঁজে পাচ্ছে না। স্বাভাবিকভাবে মানুষ আর বিজেপির কাছে যেতে চাইছে না, বিজেপিকে আর বিশ্বাস করতে পারছে না, বা শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করলে ভরসা করতে পারছে না। সেই কারণেই তো আইএসএফ ক্রমাগতভাবে তার শক্তি বৃদ্ধি করছে এবং সিপিআইএম পার্টি তার শক্তি বৃদ্ধি করছে।
এইভাবে যদি চলতে থাকে 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা 30-এর নিচে নামার একটা উপক্রম দেখা দিয়েছে, সম্ভাবনা তৈরি হয়েছে। এবং তৃণমূল কংগ্রেস, শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা ক্ষমতায় টিকে থাকলেও তাদের আসন সংখ্যা কমবে। এবং সেখানে আইএসএফ এবং এই সিপিআইএম পার্টি, এরা কিন্তু একটা নির্ণায়ক ভূমিকা পালন করতে চলেছে বঙ্গ রাজনীতিতে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বুকে রাজনৈতিকভাবে একটা অঘটন ঘটতে চলেছে 2026 সালের বিধানসভা নির্বাচনে। বামপন্থীরা এবং বিশেষ করে সিপিআই এবং আইএসএফ এর নেতৃত্বে একটা বড় সংখ্যক বিধায়ক সংখ্যা পেতে চলেছে 2026 সালের বিধানসভা নির্বাচনে, যেটা কিন্তু একটা পট পরিবর্তনের অবস্থা তৈরি হতে চলেছে। এইটাই হচ্ছে আমার আজকের প্রতিবেদনের বিষয়। যদি প্রতিবেদনটি আপনাদের মনে হয় বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, তাহলে প্রতিবেদনটিকে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।